চাঁদ জামিল ভাই। এই ঘটনার ক্ষেত্রে যে নামগুলো উল্লেখ করা হবে সেগুলো সবই ছদ্মনাম। সঙ্গত কারণে তাদের নামগুলো বলা নিষেধ ছিল, তাই বলতে পারছি না। ইমেলটি লেখার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন জামিল ভাই। গ্রামের নাম আজিমপুর। সবুজ ধান ক্ষেত, মাটির সোঁদা গন্ধ আর দিগন্ত জোড়া আকাশ নিয়ে শান্ত ছিমছাম একটি গ্রাম। এই গ্রামেরই এক প্রান্তে বাজারের ঠিক পেছনে বহু পুরনো একটা বটগাছ দাঁড়িয়ে, ডালপালা ছড়িয়ে দিয়ে যেন পুরো এলাকাটাকেই ছায়ার চাদরে ঢেকে রেখেছে। দিনের বেলায় গাছটার নিচে ছোটখাটো বাজার বসে, শিশুরা খেলা করে আর ক্লান্ত পথিকেরা একটু জিরিয়ে নেয়। কিন্তু রাত নামলেই এই বটগাছটাকে ঘিরে তৈরি হয় এক অজানা আতঙ্ক। গ্রামের বয়স্করা বলেন এই গাছের সঙ্গে আছে অশরীরীর দীর্ঘশ্বাস। জামিল আজিমপুর গ্রামেরই ছেলে। সবেমাত্র পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ঢাকায় গিয়েছে, কিন্তু শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন তার ভালো লাগেনি। তাই সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে এসেছে। বাবার সঙ্গে খেতে কাজ করবে, এটাই জামিলের ইচ্ছা। জামিল আধুনিক মনস্ক, ভূত প্রেত বা অলৌকিক কিছুতে তার বিশ্বাস নেই। গ্রামের মানুষের মুখে বটগাছের গল্প শুনলে সে প্রায়ই হাসত আর বলতো, চাচা এগুলো কুসংস্কার। রাতের বেলা বাতাসে গাছের পাতা নড়লে এমনিতেই অদ্ভুত শব্দ হয়। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর জামিল তার ছোটবেলার বন্ধু রফিকের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। রফিক গ্রামের স্কুলেই মাস্টারি করে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রফিক হঠাৎ বলে উঠল, কিরে জামিল, তুই তো এখন গ্রামেই থাকবি ঠিক করেছিস। রাতের বেলা একা একা চলাফেরা করিস, ভয় লাগে না? জামিল ভ্রু কোঁচকে বলল, ভয়? কিসের ভয়? আরে ওই যে বটগাছটা, ইদানিং নাকি আবার উৎপাত শুরু হয়েছে। গত সপ্তাহে করিম চাচা বাজার থেকে ফেরার সময় মাঝরাতে কান্নার শব্দ শুনেছে, সাথে দোয়া পড়ার আওয়াজ। রফিক গলা নামিয়ে ফিসফিস করে বলে। জামিল হেসে ফেলল, ধুর, করিম চাচার বয়স হয়েছে, কানে ভুল শুনেছে হয়তো। আর দোয়া পড়ার আওয়াজ? রাতের বেলা পাশের বাড়ি থেকে সেই দোয়া পড়ার আওয়াজ তো আসতেই পারে। আরে না, চাচা হলপ করে বলেছে আওয়াজটা একদম ওই গাছের নিচ থেকে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন মাটির নিচ থেকে কাঁদছে আর দোয়া পড়ছে। চাচা তো ভয়ে দৌড় দিয়ে বাড়ি ফিরেছে। এরপর 3 দিন জ্বর। রফিকের চোখে মুখে ছিল স্পষ্ট আতঙ্ক। জামিল চায়ের কাপটা নামিয়ে রাখল। দেখ রফিক, এইগুলো সব মনের ভুল। মানুষ যা বিশ্বাস করে তাই দেখে, তাই শোনে। আমি এসবে বিশ্বাস করি না। তাদের কথার মাঝেই দোকানের বেঞ্চে বসে থাকা বয়স্ক হাশেম চাচা বলে উঠল, বিশ্বাস না কইরা ভুল করতাস। ওই গাছ সাধারণ গাছ না বাজান। ওইখানে এককালে এক মাইয়ারে মাইরা পুঁতা রাখছিল। সেই মাইয়ার রুহি রাতের বেলায় কান্দে। জামিল হাশেম চাচার দিকে তাকিয়ে হাসল, কিন্তু কিছু বলল না। সে জানে গ্রামের বয়স্ক মানুষদের বিশ্বাস টলানো প্রায় অসম্ভব। আড্ডা শেষে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। জামিলের বাবা মসজিদের ইমাম সাহেব। মাগরিবের নামাজ পড়ে তিনি বাড়ি ফিরে জামিলকে বললেন, বাবা, আজ রাতে তোর চাচাতো বোনের বাড়িতে যেতে হবে। ওর ছেলেটার খুব জ্বর, ডাক্তার দেখাতে শহরে নিয়ে যেতে হবে। আমি গেলে ভালো হয়। জামিলের চাচাতো বোনের বাড়ি পাশের গ্রামে, প্রায় 2 কিলোমিটারের পথ। মাঝখানে পড়ে সেই বিশাল ফসলের মাঠ আর বটগাছটা। জামিল বলল, ঠিক আছে বাবা, আমি না হয় গিয়ে খবরটা দিয়ে আসি, ওদের সঙ্গে কথাও বলে আসি। রাত তখন প্রায় 10টা। আকাশে মেঘ থাকায় চাঁদের আলো ছিল না বললেই চলে। জামিল টর্চ লাইট হাতে বেরিয়ে পড়ল। মাটির রাস্তা ধরে সে এগিয়ে চলেছে। চারপাশে ঝিঁঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিছু দূর যাওয়ার পর সে ফসলের মাঠের কাছাকাছি চলে এলো। এখান থেকেই দূরে সেই বটগাছটাকে বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছিল। জামিল নির্ভীক পায়ে এগিয়ে চলল। তার মনে রফিকের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে পাত্তা দিল না। বটগাছের কাছাকাছি আসতেই বাতাসটা যেন একটু ভারী হয়ে গেল। দিনের বেলায় যে জায়গাটা এত চেনা লাগে, রাতের অন্ধকারে সেই জায়গা কেমন অচেনা, রহস্যময় লাগছে। গাছের বিশাল ডালপালাগুলো অন্ধকারের মধ্যে জীবন্ত সাপের মতো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। জামিল টর্চের আলো ফেলে রাস্তা দেখে হাঁটছিল।
ঠিক যখন সে গাছটার কাছাকাছি এসে পৌঁছেছে, হঠাৎ করেই তার টর্চ লাইটটা নিভে গেল। সে কয়েকবারে ঝাঁকুনি দিল, কিন্তু জ্বলল না। ধ্যাত, আসার সময় ব্যাটারিটা পাল্টে নেওয়া উচিত ছিল, বিড়বিড় করে বলল জামিল। চারপাশে তখন ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে, একটা দম বন্ধ করার স্তব্ধতা। জামিল পকেট থেকে মোবাইলটা বের করতে যাবে, ঠিক তখনই সে ওই শব্দটা পেল। খুব মৃদু কান্নার একটা আওয়াজ, মনে হচ্ছে কোনো একটি মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। জামিল স্থির হয়ে দাঁড়িয়ে গেল, তার বুকের ভেতরটা কেমন ছ্যাঁক করে উঠল। সে কান খাড়া করল। হ্যাঁ, সত্যিই তো কান্নার শব্দ, কিন্তু এত রাতে এই মাঠের মাঝখানে কে কাঁদবে? সে ভাবল হয়তো কোনো বিপদ, তাই সাহস করে ডেকে উঠল, কে কে ওখানে? কেউ কাঁদছেন? তার গলার আওয়াজ পেয়ে কান্নাটা থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য আবার সবকিছু আগের মতো চুপচাপ। জামিল ভাবল হয়তো তার শোনার ভুল। সে আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই আবার সেই আওয়াজটা ভেসে এলো, এবার আরো স্পষ্ট, একটা মিষ্টি কিন্তু করুণ সুরে কেউ যেন দোয়া পড়ছে। আরবি আয়াত, কিন্তু তার সুরটা কান্নার মতো ভেজা। জামিলের মনে হলো আওয়াজটা যেন একদম তার পাশ থেকে, ওই বটগাছের গোড়া থেকে আসছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে চারপাশে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কিছু দেখতে পেল না। কে কে ওখানে কথা বলে? জামিল আবারও বলল। এবার তার গলায় সামান্য ভয় মিশেছিল। কোনো উত্তর এলো না, কিন্তু দোয়া পড়ার শব্দটা থামেনি। এখনো একই গতিতে কেউ দোয়া পড়ে চলেছে। জামিলের মনে হলো এই কণ্ঠস্বর কোনো জীবিত মানুষের নয়, এর মধ্যে এমন এক হাহাকার আর কষ্ট মিশে আছে যা শুনলে বুকটা কেঁপে ওঠে। সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ভয় আর আতঙ্কে তার পা ঠান্ডা হয়ে আসছিল। সে প্রায় দৌড়ে জায়গাটা পার হওয়ার চেষ্টা করলো। দৌড়ানোর সময় তার মনে হচ্ছিল ওই কান্নার শব্দ আর দোয়া পড়ার আওয়াজটা যেন তার পিছু পিছু আসছে। সে যত দৌড়াচ্ছে শব্দটাও তার কাছে চলে আসছে। একবার তার মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার জন্য একটু দোয়া করবে। জামিল ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। গলার ভেতর আওয়াজটা আটকে আসছে। সে কোনো মতে দৌড়ে চাচাতো বোনের বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। তার সারা শরীর ঘামে ভেজা, শ্বাস প্রশ্বাস চলছে খুব দ্রুত। দরজা খুলে তার চাচাতো ভাই বেরিয়ে এসে জামিলকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। কিরে জামিল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? জামিল কোনো কথা বলতে পারছিল না। সে শুধু হাঁপাচ্ছিল আর ফ্যাল ফ্যাল করে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার কানে তখন সেই করুণ দোয়া পড়ার সুরটা বাজছিল। সে বুঝতে পারছিল আজ রাতে সে যা শুনেছে তা কোনো মনের ভুল নয়। ওই বটগাছের গভীরে সত্যিই কিছু একটা আছে যা মানুষের বোধের বাইরে। যে বিশ্বাসকে এতদিন সে হেসে উড়িয়ে দিয়েছে, আজ সেই বিশ্বাসের মুখোমুখি দাঁড়িয়ে তার সব সাহস চুরমার হয়ে গেছে। চাচাতো ভাই সেলিমের ধাক্কায় জামিলের ঘোর কাটল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে নিল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত। সেলিম বারবার জিজ্ঞেস করছিল, কি হয়েছে তোর? পথে কোনো ঝামেলা হয়েছে নাকি? কেউ কিছু বলেছে? জামিল কোনো উত্তর ভেবে পাচ্ছিল না। সে যদি সত্যি উত্তরটা বলে, যদি বলে বটগাছের নিচে সে অলৌকিক কণ্ঠ শুনেছে, তাহলে সেলিম হয়তো তাকে পাগল ভাববে, নয়তো ভয় পাবে। সে কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলল, না, কিছু না, অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তাই একটু ভয় পেয়েছি। কথাটা যে কতটা দুর্বল একটা অজুহাত তা সে নিজেও বুঝতে পারছিল। সেলিম পুরোপুরি বিশ্বাস না করলেও আর কিছু জিজ্ঞেস করল না। জামিলকে ঘরে এনে বসালো। জামিল সেখানে কেন গেছে সে বিষয়ে জানালো, কিন্তু তার মন পড়েছিল বটগাছের নিচে। কানে তখনও সেই করুণ ভেজা কণ্ঠের দোয়া পড়া সুরটা লেগে আছে। আমার জন্য একটু দোয়া করবে। এই ফিসফিসানিটা বারবার তার মাথায় হাতুড়ির মতো আঘাত করছে। এটা কি মনের ভুল, নাকি সত্যিই কেউ তার কানের কাছে কথাটা বলেছিল? রাতে চাচাতো বোনের বাড়িতেই থেকে গেল জামিল, কিন্তু এক মুহূর্তের জন্যেও দু চোখের পাতা এক করতে পারল না। বিছানায় শুয়ে পাশ ওপাশ করতে করতে তার রাত কাটল। জানালার বাইরে মিশমিশে অন্ধকার আর রাতের নিস্তব্ধতা তার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছিল। যতবারই সে চোখ বন্ধ করার চেষ্টা করছিল, ততবারই সেই কান্নার শব্দ আর দোয়া পড়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল সেই কণ্ঠস্বর যেন তার পিছু ছাড়েনি, এই ঘরের বাইরেই কোথাও অপেক্ষা করছে।
পরদিন সকালে জামিল যখন বাড়ি ফিরল, তার অবস্থা দেখে মা চিন্তিত হয়ে পড়লেন। কিরে, তোর চোখ মুখ এমন শুকনো কেন? রাতে ঘুমাসনি? জামিল এড়িয়ে গিয়ে বলল, না মা, এমনি জার্নি করে গেছি তো, তাই হয়তো ক্লান্ত লাগছে। সারাটা দিন জামিল কেমন যেন অন্যমনস্ক হয়ে রইল, কোনো কিছুতেই তার মন বসাতে পারছিল না। বিকেলে রফিক এলো তাদের বাড়িতে। জামিলকে দেখেই সে অবাক হয়ে গেল। কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? তোকে তো অসুস্থ মনে হচ্ছে। জামিল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রফিককে এক পাশে টেনে নিয়ে গেল, গতরাতের পুরো ঘটনা খুলে বলল। টর্চ নিভে যাওয়া থেকে শুরু করে কান্নার শব্দ, দোয়া পড়া এবং সবশেষে সেই গা ছমছমে ফিসফিসানির কথা, সবকিছু। সব শুনে রফিকের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে ঢোক গিলে বলল, আমি তোকে আগেই বলেছিলাম এই জায়গাটা ভালো না, তুই বিশ্বাস করিসনি। এখন কি করবি? জামিল হতাশ গলায় বলল, আমি নিজেই বুঝতে পারছি না কি করব। আমার মাথা কাজ করছে না। একদিকে ভয় লাগছে, অন্যদিকে মানতে চাইছে না মন। মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই কণ্ঠস্বরে এত কষ্ট ছিল রফিক, মনে হচ্ছিল কেউ যেন বছরের পর বছর ধরে সাহায্য চাইছে। আরে রাখ তোর কারণ, তুই অমুখ হবি না ব্যাস। হাশেম চাচা যা বলেছিল হয়তো সত্যি, কোনো অতৃপ্ত আত্মা হবে। কিন্তু জামিলের মন থেকে ব্যাপারটা কিছুতেই যাচ্ছিল না। ভয়কে ছাপিয়ে তার মনে এক ধরনের জেদ আর কৌতূহল জন্ম নিচ্ছিল। কে ছিল সেই মেয়েটি? কেন সে কাঁদে? কেনই বা দোয়া পড়ে? আর কেনই বা তার কাছে দোয়া চাইল? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ঠিক করল এর শেষ দেখেই ছাড়বে। পরের কয়েকটা দিন জামিল গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলে বিষয়টা নিয়ে আরও জানার চেষ্টা করল। অনেকেই বটগাছটাকে এড়িয়ে চলে, কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারে না। সবাই শুধু এটুকু জানে যে জায়গাটা খারাপ। একদিন সন্ধ্যায় সে আবার হাশেম চাচার সঙ্গে দেখা করল। চাচার চায়ের দোকানে বসে সে সরাসরি জিজ্ঞেস করল, চাচা, আপনি সেদিন বলছিলেন ওই বটগাছটার নিচে নাকি একটা মেয়েকে পুঁতে রাখা হয়েছে, ঘটনাটা কি খুলে বলবেন? হাশেম চাচা কিছুক্ষণ জামিলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইটা অনেক আগের কথা বাজান, তোমার জন্মও তখন হয় নাই। এই গ্রামে এক মেয়ে ছিল, তার নাম আমিনা। রূপে গুণে লক্ষ্মী একটা মাইয়া। বড়লোকের ঘরে বিয়া হয়েছিল, কিন্তু কপালে সুখ সইল না। চাচার কথা বলার ভঙ্গিতে জামিল মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। আমিনারে তার স্বামী খুব ভালোবাসত, কিন্তু তার শাশুড়ি আর ননদরা সাক্ষাৎ জম। সারাদিন মাইয়াটার উপরে অত্যাচার করত। একদিন কি নিয়ে জানে ঝগড়া লাগলো, আর তারা সবাই মিলে আমিনারে এমন মার মারলো, মাইয়াটা মইরাই গেল। তারপর জানাজানি হওয়ার ভয়ে রাতের অন্ধকারে ওই বটগাছটার নিচে লাশটা পুঁতে রাখলো। হাশেম চাচার গলাটা ধরে এলো। জামিলের বুকের ভেতরটা ধক করে উঠল। সে জিজ্ঞেস করল, তারপর কেউ কিছু জানতে পারল না? বিচার হলো না? হাশেম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, টাকা থাকলে কিছুই লাগে না রে বাজান। তারা টাকা দিয়াই মুখ বন্ধ কইরা দিল, প্রচার কইরা দিল আমি না অসুখে মারা গেছে। তার স্বামীটা পাগল প্রায় হইয়া গেছিল, কিন্তু শ্বশুর বাড়ির ভয়ে কিছু কইতে পারে নাই। কিছুদিন পর সেও চইলা গেল। এরপর থেকেই ওই বট গাছটারে নিয়ে নানা কথা শোনা যায়। মানুষ বলা বলি করে আমিনার রুহু শান্তি পায় নাই। সেই রাইতের বেলা কান্দে, নিজের মুক্তির জন্য দোয়া পড়ে, আরো কত কি। সব শুনে জামিলের শরীরটা কেমন যেন শিউরে উঠল। তাহলে সেদিনের কণ্ঠটা আমিনারই ছিল? একটা অসহায় নির্যাতিত মেয়ের আত্মা বিচার না পেয়ে বছরের পর বছর কাঁদছে। ভাবতেই তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভয়টা এখন আর ভয় নেই, সেটা রূপান্তরিত হয়েছে এক গভীর সহানুভূতিতে। জামিল সিদ্ধান্ত নিল সে আবার ওই জায়গায় যাবে। এবার ভয় পেতে নয়, বরং সত্যটা জানতে। সে রফিককে সবকিছু খুলে বলল এবং তাকে সঙ্গে যেতে অনুরোধ করল। রফিক প্রথমে রাজি না হলেও বন্ধুর জেদের কাছে হার মানল। ঠিক হলো পরের অমাবস্যার রাতে তারা দুইজন একসঙ্গে বটগাছের নিচে যাবে। সেই প্রতীক্ষিত রাত এলো। অমাবস্যার রাত হওয়ায় অন্ধকারটা ছিল বেশি গাঢ় আর রহস্যময়। জামিল আর রফিক প্রায় রাত 12টার দিকে বাড়ি থেকে বের হলো। জামিলের হাতে একটা শক্তিশালী টর্চ আর রফিকের হাতে একটা লাঠি। দুজনের মনেই চাপা উত্তেজনা আর ভয়। তারা যখন বটগাছের কাছাকাছি পৌঁছালো, চারপাশের নিস্তব্ধতা
আরো প্রকট হয়ে উঠল। ঝিঝি পোকারের ডাকও শোনা যাচ্ছে না, বাতাস পুরোপুরি থেমে গেছে, গাছের একটা পাতাও নড়ছে না। এই অস্বাভাবিক নীরবতাটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। জামিল টর্চের আলো ফেলে গাছের গুড়ির দিকে এগিয়ে গেল। রফিক তার পেছনে গা ঘেঁষে হাঁটছিল, তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তারা গাছের ঠিক নিচে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত কাটল, কিন্তু কিছুই ঘটল না। রফিক ফিস ফিস করে বলল, চল ফিরে যাই, এখানে কিছু নাই। জামিল তাকে ইশারায় চুপ করতে বলল। কান পেতে কিছু শোনার চেষ্টা করছিল। হঠাৎ করেই বাতাসটা আবার ভারী হয়ে উঠল। একটা হিম শীতল স্রোত যেন তাদের পাশ দিয়ে বয়ে গেল। রফিক ভয়ে জামিলের হাতটা খামচে ধরল, আর ঠিক তখনই তারা শব্দটা শুনতে পেল। সেই একই রকম ফুঁপিয়ে কান্নার শব্দ, খুব কাছ থেকে, যেন তাদের হাত দুয়েক দূর থেকে আসছে। কান্নার শব্দটা এত করুণ যে শুনলে পাথরও গলে যাবে। জামিল টর্চের আলো ফেলে চারপাশ দেখার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কান্নার শব্দটা ধীরে ধীরে দোয়া পড়ার সুরে রূপান্তরিত হলো। একটা মিষ্টি কিন্তু হাহাকার ভরা কণ্ঠ কেউ আরবিতে আয়াত পড়ছে। এবার শব্দটা আরো স্পষ্ট, আরো জীবন্ত। মনে হচ্ছিল অদৃশ্য কেউ একজন সামনেই বসে আছে। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জামিল চল, আমার ভয় করছে। জামিল নিজেও ভয় পাচ্ছিল, তবে জেদটা এখনো অটুট। সে সাহস ভরা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? কেন কাঁদছেন? আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। তার কথা শেষ হতেই দোয়া পড়া থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। তারপর একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল, আর এর পরেই সেই কণ্ঠস্বরটা কথা বলে উঠল, স্পষ্ট কিন্তু বাতাসে ভেসে আসা প্রতিধ্বনির মতো। তোমরা কারা? এখানে কেন এসেছো? কণ্ঠটা এক তরুণী মেয়ের, কিন্তু তার মধ্যে মিশে আছে অনন্তকালের ক্লান্তি আর কষ্ট। রফিক ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। সে জামিলের হাত ধরে টানতে টানতে বলল, কথা বলিস না জামিল, চল পালাই। কিন্তু জামিল নড়ল না। সে আবার বলল, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আপনার নাম কি আমিনা? আমিনা নাম শোনার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। একটা চাপা কান্নার রোল উঠল, যা শুনে মনে হলো আকাশ বাতাসও যেন সেই কান্নায় অংশ নিয়েছে। হ্যাঁ, আমি আমিনা। অনেক বছর হয়ে গেল আমি এখানে আটকে আছি। আমার শান্তি নেই, মুক্তি নেই। ওরা আমাকে মেরে ফেলেছে, মুক্তি দেয়নি। জামিলের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ঢোক গিলে বলল, আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমিনার কণ্ঠস্বরটা এবার কান্নায় ভেঙে পড়ল। আমার লাশটা এখনো গাছের নিচে চাপা পড়া, কোনো দাফন হয়নি। কথাটা শুনে জামিল আর রফিকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একটা মেয়ের উপর কি অমানসিক অত্যাচারই না করা হয়েছে। হঠাৎ করে আমিনার কণ্ঠস্বরটা তীব্র আর তীক্ষ্ণ হয়ে উঠল। ওরা আসছে, আমার হত্যাকারীরা আসছে। ওরা আমাকে আবার মারতে চায়। পালাও, তোমরা এখান থেকে পালাও। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বটগাছের ডালপালাগুলো প্রচণ্ড জোরে ঝড়ের মতো তুলতে শুরু করলো। একটা অশুভ শক্তি যেন পুরো এলাকাটা গ্রাস করে ফেলেছে। জামিল আর রফিক দেখল অন্ধকারের মধ্যে কয়েকটা ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে। আমিনার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ওরা আমাকে ছাড়বে না। জামিল আর রফিক বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে গেছে। এটা শুধু অতৃপ্ত আত্মার গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য, আরো ভয়ঙ্কর কোনো শক্তি। আমিনার আতঙ্কিত আর্তনাদ আর বটগাছের ডালপালার উন্মত্ত ঝাপটানিতে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। জামিল আর রফিক দেখল জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে কয়েকটি ছায়ামূর্তি ধীর কিন্তু অপ্রতিরোধ্য গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের অবয়ব স্পষ্ট নয়, যেন অন্ধকার দিয়েই গড়া, কিন্তু তাদের হাতে ধরা চকচকে অস্ত্রগুলো রাতের ক্ষীণ আলোতেও মৃত্যুর বার্তা ছড়াচ্ছিল। তাদের চোখগুলো ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সেই দৃষ্টিতে কোনো মানবতা ছিল না, ছিল শুধু আদিম পাশবিক হিংস্রতা। জামিল পালা! রফিক ভয় চিৎকার করে উঠল। তার শরীর অসাড় হয়ে আসছিল, কিন্তু বাঁচার প্রবৃত্তি তাকে টেনে হিঁচড়ে পেছনে সরাতে চাইছিল। কিন্তু জামিল নড়ল না। তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ভয় নয়, এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিল সে। আমিনার কণ্ঠস্বর, তার কাঁকুতি, তার কষ্ট সবকিছু মিলে মিশে তার চেতনায় এমনভাবে আঘাত করছে যে সে এখন আর শুধু নীরব দর্শক নয়, এই ঘটনার অংশ হয়ে গেছে। তার মনে হচ্ছিল সে যদি এখন পালিয়ে যায় তাহলে আমিনার আত্মা চিরকালের জন্য এই নরকে বন্দী হয়ে যাবে। ওরা কারা? জামিল কাঁপা কাঁপা গলায় আমিনার উদ্দেশ্যে বলল। আমিনার কণ্ঠস্বর এবার ভয়ে আর ঘৃণায় কাঁপছিল।
ওরাই আমার হত্যাকারী, আমার শাশুড়ি আর ননদ। মৃত্যুর পরে ওরা আমাকে পাহারা দেয় যাতে আমি কারো কাছে সত্যিটা বলতে না পারি। ছায়ামূর্তিগুলো আরো কাছে চলে এলো। তাদের চলার কোনো শক্তি নেই, যা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। রফিক আর সহ্য করতে পারল না। সে জামিলের হাত ধরে পাগলের মতো টানতে টানতে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? চল বলছি, এগুলো মানুষ না, এগুলো শয়তান। ঠিক সেই মুহূর্তে সবচেয়ে সামনের ছায়া মূর্তিটা তাদের দিকে এগিয়ে এলো। তার লাল চোখ দুটো সরাসরি জামিলের দিকে নিবদ্ধ। কিন্তু তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। বটগাছের সবচেয়ে মোটা ডালটা যেন জীবন্ত হয়ে উঠল। মড়মড় শব্দ করে সেটা নিচে নেমে এসে সপাটে আঘাত করলো ছায়া মূর্তিটাকে। বাকি ছায়া মূর্তিগুলো থমকে দাঁড়ালো, যেন এই আক্রমণে তারা হতবাক। বটগাছটা যেন আমিনার ক্রোধকে নিজের মধ্যে ধারণ করে জেগে উঠেছে। এই দৃশ্য দেখে রফিকের আর কোনো জ্ঞান রইল না। সে মাগো বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জামিল একা দাঁড়িয়ে রইল, মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলো প্রকৃতির প্রতিশোধ। ছায়ামূর্তিগুলো পিছু হটতে শুরু করেছে। তাদের মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের উন্মত্ততা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। গাছের ডালপালা স্থির হলো। জামিল ছুটে গিয়ে রফিকের পাশে বসল। তার মুখে জলের ছিটা দিতেই রফিক চোখ খুলল। সে উঠে বসেই আতঙ্কিত চোখে চারপাশে তাকাতে লাগলো। ওরা কই? চলে গেছে? জামিল শান্ত গলায় বলল, আপাতত ভয় কেটে গেছে। তারা দুজনেই কিছুক্ষণ চুপ থেকে বসে রইল। জামিল উঠে দাঁড়িয়ে বটগাছের গুড়ির দিকে তাকিয়ে বলল, আমিনা, আপনি কি শুনতে পারছেন? আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার মুক্তির ব্যবস্থা করব আমরা। আগামীকাল সকালেই আমরা গ্রামের সবাইকে এখানে নিয়ে আসব। কোনো উত্তর এলো না। শুধু একটা শীতল বাতাস তাদের আলতো করে ছুঁয়ে গেল, যেন আমিনা তার সম্মতি জানিয়ে গেল। পরদিন সকালে জামিল আর রফিক গ্রামের ইমাম সাহেব, যিনি জামিলের বাবা, এবং কয়েকজন মুরব্বির সঙ্গে বটগাছতলার নিচে এলেন। জামিল গত রাতের সব ঘটনা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু জামিলের চোখের সততা আর রফিকের ফ্যাকাশে আতঙ্কিত মুখ দেখে তারা বিষয়টা হেসে উড়িয়ে দিতে পারল না। বিশেষ করে হাসিম চাচার বলা পুরো কাহিনীর সঙ্গে জামিলের অভিজ্ঞতাটা পুরোপুরি মিলে গেল। জামিলের বাবা একজন ধার্মিক ও জ্ঞানী মানুষ। কিছুক্ষণ চিন্তা করে বললেন, যদি একটা আত্মার মুক্তির জন্য এই কাজটা করতে হয়, তাহলে সেটা করাই উচিত। গ্রামের কয়েকজন যুবককে কোদাল নিয়ে আসতে বলা হলো। হাসিম চাচার দেখানো জায়গাটা খোঁড়া শুরু হলো। সবার মনেই চাপা উত্তেজনার ভয়। সত্যি কি কিছু পাওয়া যাবে? প্রায় 5-6 ফুট খোঁড়ার পরে কোদালের মাথায় শক্ত কিছুর আঘাত লাগলো। সবাই চমকে উঠল। সাবধানে মাটি সরাতে শুরু করলো তারা। কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো কয়েকটি মানুষের হাড়গোড়। আর তার পাশেই পাওয়া গেল কয়েকটা পুরনো মাটির সঙ্গে প্রায় মিশে যাওয়া কাঁচের চুড়ি আর একটা রূপোর নাকফুল। উপস্থিত বয়স্ক মহিলারা সেসব দেখে আমিনারই এটা শনাক্ত করলেন। সবার কাছে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে গেল। হাসিম চাচার গল্প সত্যি ছিল, জামিলের অভিজ্ঞতাটাও সত্যি ছিল। এই হাড়গোড় অসহায় আমিনারই। উপস্থিত সবার চোখে জল এলো। একটা মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন, সেসব দেখে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। জামিলের বাবা দোয়া পড়ে হাড়গোড়গুলো খুব সাবধানে তুলে নিয়ে গেলেন সাদা কাপড়ে। সিদ্ধান্ত হলো আজই জানাজা শেষ করে কবরস্থ করা হবে। বিকেলে যখন আমিনার জানাজা পড়ানো হচ্ছিল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও ঝিরঝির বৃষ্টি নামতে শুরু করলো। গ্রামের মানুষ বলা বলি করতে লাগলো, এ হলো রহমতের বৃষ্টি। এত বছর পর আমিনার আত্মার শান্তি পাচ্ছে, তাই হয়তো আকাশও তার জন্য কাঁদছে। দাফন শেষে সবাই যখন কবরস্থান থেকে ফিরে আসছে, জামিল শেষবারের মতো আমিনার কবরের দিকে তাকালো। তার মনে হলো কবরের উপর জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন মুক্তোর মতোই চিকচিক করছে। বহু বছরের বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার আনন্দ অশ্রু। ঘটনার প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আজিমপুর গ্রাম আবার শান্ত হয়েছে। বটগাছটা আগের মতোই ছায়া দিয়ে যাচ্ছে, কিন্তু এখন তাকে ঘিরে কোনো ভয় বা আতঙ্ক নেই। বরং মানুষ এখন গাছটার দিকে তাকালে এক ধরনের শ্রদ্ধা বোধ করে। জামিল এখন পুরোপুরি স্বাভাবিক। তার মন থেকে ভয় কেটে গেছে। সেদিন রাতে জামিল তার ঘরে বসে একটা বই পড়ছিল। হঠাৎ করেই খোলা জানালা দিয়ে একটা দমকা বাতাস এসে ঘরের মোমবাতিটা নিভিয়ে দিল। ঘরটা মুহূর্তের জন্য অন্ধকারে ডুবে গেল। জামিলের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পুরনো ভয়টা আবারও ফিরে এসেছে। সে চেয়ারে স্থির হয়ে বসল। চারপাশে কান পাতল। কোনো শব্দ নেই, শুধু রাতের নিস্তব্ধতা। সে উঠতে যাবে, ঠিক তখনই তার কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, আমার হয়ে দোয়া করার জন্য ধন্যবাদ।
জামিলের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত উঠে ঘরের আলো জ্বালিয়ে দিল। ঘরে কেউ নেই, জানালা দিয়ে শুধু রূপলি চাঁদের আলো এসে পড়েছে। জামিল জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারছিল এটা আমেনা ছিল। সে তাকে শেষবারের মতো ধন্যবাদ জানাতে এসেছিল। জামিলের ঠোঁটের কোণে একটা শান্ত হাসি ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, শান্তিতে ঘুমাও আমিনা। কিন্তু জামিল একটা বিষয় জানতো না। সে জানতো না যে রাতে সে আর রফিক বটগাছের নিচে গিয়েছিল, সেদিন শুধু আমিনার অতৃপ্ত আত্মাই মুক্তি পায়নি। সেদিন মুক্তি পেয়েছে আরো অনেক কিছু। আমিনার প্রতি তার সহানুভূতি আর দোয়া সেই অভিশপ্ত মাটির বাঁধন আলগা করে দিয়েছিল। কিন্তু সেই বাঁধনে শুধু আমিনা একা বন্দী ছিল না, তার হত্যাকারীদের অশুভ আত্মাও সেই গাছের সঙ্গেই বাঁধা পড়েছিল, যাতে তারা অনন্তকাল ধরে শিকারকে পাহারা দিতে পারে। আমিনার মুক্তির সঙ্গে সঙ্গে তারাও মুক্তি পেয়েছে, কিন্তু তাদের মুক্তি শান্তির নয়। তাদের মুক্তি হলো ছড়িয়ে পড়ার, নতুন শিকার খোঁজার। আমিনার গল্প হয়তো শেষ হয়েছে, কিন্তু তার হত্যাকারীদের গল্প সেদিন থেকেই নতুন করে শুরু হলো। কারণ অভিশাপ কখনো শেষ হয় না, শুধু হাত বদল হয়। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে আত্মা আটকে পড়ার এই ব্যাপারটা, এই জিনিসটা নিয়ে আমি অতটা বেশি আমার জানাশোনা নেই। যারা জানেন তারা নিশ্চয়ই আমাকে আলোকিত করবেন, এবং আমি চাইলে যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে হয়তো কথা বলতে পারি। আপনারাও যদি জানেন তাহলে আমাকে ইমেল করতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।